আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ভার্ব নিয়ে। ভার্ব ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিকস। আজকে আমরা যে বিষয়টি দেখব স্পেশালি সেটি হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, এইগুলো একটু বুঝে বুঝে দেখবো আর কি। তো আজকের যে বোর্ডের মধ্যে আমি যে বিষয়টি লিখে রাখলাম সেটা হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট, সমাপিকা এবং অসমাপিকা। এখন আমরা যদি বাংলাতে এই বিষয়টি একটু ভালোভাবে বুঝি তাহলে আমাদের ইংলিশ করতে সুবিধা হবে। এখন সমাপিকা বিষয়টা কি আর অসমাপিকা বিষয়টা কি একটু বাংলাতে আমি বলে নিই। সমাপিকা হচ্ছে অনেকটা আমরা জানি বাংলা ব্যাকরণে একটা সার্থক বাক্যে তিনটি গুণ থাকে: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা কি? একটি বাক্যের কিছু অংশ শোনার পর আরও কিছু অংশ শোনার যে ইচ্ছে তাকেই বলা হয় আকাঙ্ক্ষা। ঠিক একইভাবে আমরা যখন ফাইনাইট ভার্ব করব তখন আর আকাঙ্ক্ষাটা থাকবে না, অর্থাৎ আমার মনে আর শোনার ইচ্ছে থাকবে না। যদি বলি সে খেলে, সে ফুটবল খেলে, আর কিন্তু শোনার ইচ্ছে নেই। কিন্তু যখন আমরা নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বলবো সে ভাত খেয়ে বা সে স্কুলে গিয়ে, এখন স্কুলে গিয়ে সে কী করবে এই বিষয়টা কিন্তু আমাদের শোনার বা জানার ইচ্ছে থাকে, সেই কারণে তাকে বলা হয় নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া। এখন অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট ভার্বকে সাধারণত তিনভাবে গঠন করা হয়। আমি এখানে যদিও চারটা লিখলাম, কিন্তু এখানে তিনভাবে গঠন করা হয়। কী কী করা হয়? সাধারণত প্রথমত পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ট। জিরান্ট, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, এই তিনভাবে। আচ্ছা, তাহলে আমরা একটু বোর্ডে লিখছি, সে বিষয়টি একটু বুঝাই। ভার্ব প্লাস আইএনজি, এটাকে সাধারণত জিরান্ট এবং পার্টিসিপল দুটাই বলা হয়। জিরান্ট এবং পার্টিসিপল দুটাই বলা হয়, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম, আর পাস্ট পার্টিসিপল আমরা সবাই জানি B3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর হ্যাভিং প্লাস B3 যাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। আর টু প্লাস ভার্বের বেস ফর্ম, এটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা কি পেলাম? এই দুটো হচ্ছে আমাদের পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের ইনফিনিটিভ, আর এখানে হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট এবং পার্টিসিপল। তাহলে আমাদের নন ফাইনাইট ভার্বকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। কি কি? জিরান্ট, পার্টিসিপল আর ইনফিনিটিভ, এই তিনভাবে। প্রথম যে প্রকারটি রয়েছে ভার্ব প্লাস আইএনজি, তাকে বলা হয় জিরান্ট। যদি ভার্ব প্লাস আইএনজি নাউনের মতো কাজ করে তাকে বলা হবে জিরান্ট। আর যদি ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তার নাম হবে পার্টিসিপল। ভার্বের 3 নম্বর ফর্মকে বলা হয় পাস্ট পার্টিসিপল। হ্যাভিং প্লাস বি থেকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, এবং টু প্লাস ভার্বের বেস ফর্মকে বলা হয় ইনফিনিটিভ। আচ্ছা, এখন এইগুলো অর্থ কেমন দেয়? যেমন কাজ করিয়া, স্কুলে গিয়া, ইয়া, ইলে, ইতে ইত্যাদির মতো করে কিন্তু অর্থ দেয়। অর্থাৎ সাধু ভাষায় যখন আমরা বলবো স্কুলে গিয়া, কাজ করিয়া, ইয়া, এই ধরনের অর্থ কিন্তু প্রদান করে থাকে। যদি আমি এখানে একটা উদাহরণ লিখি, সবাই একটু খেয়াল করো। দেখো, গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে, যার বাংলা অর্থ কি হবে? গোয়িং টু স্কুল, দ্যাট মিনস স্কুলে গিয়ে। এখন তোমাদের নন ফাইনাইট ভার্ব চেনার আরেকটা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে, তুমি এখানে কখনো টেন্স আইডেন্টিফাই করতে পারবা না। যদি এতটুকু অংশ লেখা থাকে স্কুলে গিয়ে, গোয়িং টু স্কুল, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে, এই একইভাবে এইভাবে যদি লেখা থাকে গোয়িং টু স্কুল, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক অথবা ডান দ্য ওয়ার্ক, কাজটি করে, তখন তুমি এই অংশটা থেকে কখনোই টেন্স আইডেন্টিফাই করতে পারবা না। এই কারণে একে বলা হবে কি? নন ফাইনাইট ভার্ব। কারণ এই ভার্বটি দেখে আমরা কি করতে পারতেছি না? সহজে টেন্স আইডেন্টিফাই করতে পারতেছি না। আর যখন ফাইনাইট ভার্ব হবে সহজে কি করতে পারবো? টেন্স আইডেন্টিফাই করতে পারবো। দেখো, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে, আই উইল মিট ইউ, গোয়িং টু স্কুল, আই উইল মিট ইউ, স্কুলে গিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। আরেকটা বিষয় তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, মিট পৃথিবীতে এমন একটা ভার্ব যার পরবর্তীতে সাধারণত কোনো প্রেপোজিশন হয় না। তোমরা সাধারণত বলতে পারো মিট উইথ ইউ, আসলে এটা হবে না। মিটের সাথে যখন উইথ হয় তখন হচ্ছে সংঘর্ষ বোঝায় বা মুখোমুখি সংঘর্ষ হওয়াকে বোঝায়। আর সাধারণত সাক্ষাৎ করার ক্ষেত্রে মিটের পরে কোনো ধরনের প্রেপোজিশন হয় না। তাহলে একটু খেয়াল করো, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে, আই উইল মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। এখন সেন্টেন্সের মধ্যে থেকে যদি এই অংশটা মুছে দেওয়া হয় বা এই অংশটা না থাকে, তুমি কখনোই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে না। গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে, এটা দ্বারা কিন্তু কখনো টেন্স তুমি আইডেন্টিফাই করতে পারবে না। তাহলে আমরা শিখলাম কি? নন ফাইনাইট ভার্বে কখনো কি করা যায় না? টেন্স আইডেন্টিফাই করা যায় না। এই কারণে কিন্তু গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর এখানে উইল মিটটা হবে কি? ফাইনাইট ভার্ব। উইল হচ্ছে অক্সিলারি আর মিটটা হচ্ছে মেইন ভার্ব। তো আরেকটা বিষয় খেয়াল করো, তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি। দেখো, যদি ভার্ব প্লাস আইএনজি এবং B3 এই দুইটাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো, অসমাপিকা, কিন্তু মাঝে মধ্যে এই দুইটা সমাপিকাও হতে পারে। এখন কোন ক্ষেত্রে সমাপিকা হবে? যদি এই দুটোর পূর্বে অক্সিলারি ভার্ব থাকে। যদি আমরা এখানে বলতাম আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি,
আমি তোমার সাথে দেখা করব। যদি তার পূর্বে জাস্ট আই এবং এম বসিয়ে দিতাম, অর্থাৎ এমটা বসাতাম, তাহলে কিন্তু এটা ফাইনাইট ভার্ব হয়ে যেত। কেন হয়ে যেত? কারণ কিন্তু তুমি এম দেখে সহজে আইডেন্টিফাই করতে পারতা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। আর দ্বিতীয়টা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। সেই কারণে যখনই তুমি টেন্সটা আইডেন্টিফাই করতে পারবা তখন কিন্তু সেটা আর নন ফাইনাইট থাকবে না। অর্থাৎ এই দুইটা নন ফাইনাইটের ক্ষেত্রে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং বি3, তার পূর্বে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটা হয়ে যাবে ফাইনাইট, আর যদি অক্সিলারি না থাকে তাহলে অলওয়েজ নন ফাইনাইট। আর হ্যাভিং প্লাস বি3 এটাকে অলওয়েজ নন ফাইনাইট, এবং টু প্লাস ভার্বের বেস ফ্রম এটাও কি হবে? অলওয়েজ নন ফাইনাইট। এটাকে ফাইনাইট কোনোভাবেই করা যায় না। প্রথম দুটাকে ফাইনাইট এবং নন ফাইনাইট দুটাই করা যায়। যদি তার পূর্বে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে হবে নন ফাইনাইট, আর যদি ভার্ব প্লাস আইএনজি এবং বি3 এর পূর্বে অক্সিলারি একটা ভার্ব থাকে তখন তার নাম হয়ে যাবে ফাইনাইট ভার্ব। আশা করি নন ফাইনাইট বা অসমাপিকাটা তোমাদের ক্লিয়ার। কারণ অসমাপিকা ভার্ব দ্বারা তুমি কখনোই টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। তারপর হচ্ছে তোমার যে শোনার যে ইচ্ছা সেটাও পরিপূর্ণ হবে না, বক্তার বলার যে ইচ্ছা সেটাও পরিপূর্ণ হবে না। যেমন আমি প্রথম উদাহরণটা দিয়েছিলাম কি, গোয়িং টু স্কুল, স্কুলে গিয়ে আসলে কি করবা? ঠিক একইভাবে তুমি বলতে পারো ডান দ্য ওয়ার্ক, কাজটি করে, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, কাজটি করে। টু উইন দ্য গেম, গেমটিতে জয় লাভ করতে, টু উইন দ্য গেম, গেমটিতে জয় লাভ করতে। এই ক্ষেত্রে কিন্তু তুমি কখনো টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। তার পরবর্তীতে তোমাকে বসাতে হবে ইউ হ্যাভ টু ট্রাই অ্যাজ ফার অ্যাজ পসিবল, গেমটিতে জয়লাভ করতে তোমাকে চেষ্টা করতে হবে যতদূর তুমি পারো। ইউ হ্যাভ টু ট্রাই টু উইন দ্য গেম, গেমটিতে জয় লাভ করতে। দেখো টু উইন দ্য গেম, গেমটিতে জয় লাভ করতে বা খেলাতে জয় লাভ করতে ইউ হ্যাভ টু ট্রাই অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান, যতদূর তুমি পারো। তখন কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ হবে। টু উইন দ্য গেম এটা দ্বারা তুমি কখনোই টেন্স আইডেন্টিফাই করতে পারবে না। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার নন ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব আমরা আশা করি কারো সমস্যা হবে না। এখন আমরা দেখবো ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন। আমরা একটু মুছে ফেলি, সবাই একটু খেয়াল করো। আমরা একটু দেখবো ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশন অফ ফাইনাইট ভার্ব। এখন দেখো ফাইনাইট ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? ফাইনাইট ভার্বকে সবাই একটু মনোযোগ এনশিওর করো। ফাইনাইট ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল, আরেকটা হচ্ছে অক্সিলারি। দেখো প্রিন্সিপাল আর একটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্বটা কি? দেখো প্রিন্সিপাল হচ্ছে মেইন বা প্রধান যে ভার্বটা। আর ফাইনাইট ভার্বের উদাহরণ কি? যেমন আমি একটা ফাইনাইট ভার্বের উদাহরণ পাশাপাশি লিখে রাখি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখন দেখো আই ইট রাইস এটা দ্বারা তোমার ভাবটা, বক্তার মনের ভাবটা পরিপূর্ণ কিনা। আই ইট রাইস দ্যাট মিনস হচ্ছে আমি ভাত খাই। কিন্তু যদি আমি বলতাম ইটিং রাইস, ভাত খেয়ে, তখন কিন্তু পরিপূর্ণ হতো না, তখন হয়ে যেত নন ফাইনাইট। যেহেতু হচ্ছে কি আই ইট রাইস, বক্তা তার মনের ভাবটা সম্পূর্ণভাবে ব্যক্ত করতে সক্ষম, সেই কারণে এটা কি হবে? ইটটা কি ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। যদি ইটিং রাইস হতো তাহলে সেটা কি হয়ে যেত? নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের উদাহরণটা তোমাদের ক্লিয়ার। এখন দেখো ফাইনাইট ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে অক্সিলারি। তাহলে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল হচ্ছে প্রধান যে ভার্ব, প্রিন্সিপাল ভার্ব দ্যাট মিনস প্রধান ভার্ব। এখানে কিন্তু ইটটা কোন ধরনের ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব কি কি আছে? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ক্যান, কুড, মে, মাইট। দেখো এম, ইজ, আর হতে পারে অথবা ক্যান, কুড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। যেমন আই এম ইটিং রাইস, যখনই তুমি এভাবে বলবা আই এম ইটিং রাইস, তখন এই এমটা হয়ে যাবে অক্সিলারি আর ইটিংটা হয়ে যাবে মেইন ভার্ব। সেই কারণে অক্সিলারি ভার্ব কি? এম। অথবা আই ক্যান ডু দ্য ম্যাথ, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, তখন ক্যানটা কি ধরনের ভার্ব হয়ে যাবে? অক্সিলারি ভার্ব। এখন আরেকটু মজার বিষয় দেখো, আমাদের অক্সিলারি ভার্বের একটু ক্লাসিফিকেশন আছে। দেখো খুবই সহজ অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন। অক্সিলারি ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, দেখো PRIMARY, প্রাইমারি অক্সিলারি। আরেকটা হচ্ছে মডাল অক্সিলারি। তাহলে তোমরা সবাই জানো প্রাইমারি অক্সিলারি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর হচ্ছে কি উইল, শেল ইত্যাদি হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এম, ইজ, আর, তারপর হচ্ছে ডট ডট ডট। তোমরা সবাই জানো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর হচ্ছে উইল, শেল ইত্যাদি হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এখন মডেল অক্সিলারি দেখো কি? মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, তারপর হচ্ছে ought to, dare ইত্যাদি হচ্ছে কি মডাল অক্সিলারি। তাহলে আমরা দেখলাম প্রিন্সিপাল ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শেল, উইল। আর মডাল অক্সিলারি কি? ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, তারপর হচ্ছে ought to,
আরো বিভিন্ন মডেল অক্সিলারি ভার্ব আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখন দেখো আমাদের প্রিন্সিপাল ভার্বকে কত ভাগে ভাগ করি, আমরা একটু অক্সিলারি ভার্বগুলো একটু মুছে ফেলি। দেখো প্রিন্সিপাল ভার্বকে আমরা কত ভাগে ভাগ করতে পারি, প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আচ্ছা এখন ট্রানজিটিভ কি ইনট্রানজিটিভ কি, অনেকে হচ্ছে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এই নামগুলো শুনেই গুলিয়ে ফেলো। আসলে গুলানোর কোনো কিছুই নেই, খুবই সহজ। ফাইনাইট দ্যাট মিনস সমাপিকা, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা। ট্রানজিটিভ সকর্ম, ইনট্রানজিটিভ অকর্ম। সকর্ম এটা হবে কি, বাংলা অর্থটা একটু বুঝো, বাংলার সাথে মিলিয়ে মনে রাখো, সকর্ম। আর এটা হবে অকর্ম, কি হবে, এটা হবে অকর্ম। এখন কর্ম বিষয়টা কি, কর্ম হচ্ছে ইংলিশে অবজেক্ট, আমরা জানি সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, এই সাবজেক্ট এর বাংলা অর্থ কি, কর্তা। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, এই তোমাদের প্রথমে লিখে দিলাম, ভার্বের বাংলা অর্থ কি, ক্রিয়া। আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম। এখন যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকবে না তাকে বলা হবে অকর্ম, অর্থাৎ কর্মটা নেই। আর যে সাবজেক্টের মধ্যে যে সেন্টেন্সের মধ্যে কর্মটি থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্ম ক্রিয়া। যেই ভার্বে ক্রিয়া থাকবে তাকে হবে সকর্ম, আর যে ভার্বে কি থাকবে না, অবজেক্টটা থাকবে না, তাকে বলা হবে অকর্ম। এখন একটু উদাহরণ দিই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবা। দেখো সবাই একটু খেয়াল করো, ট্রানজিটিভ ভার্বে একটা উদাহরণ দিই, খুব সহজ। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। আচ্ছা এটা দেখো, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, খুবই সহজ। আই ডু দ্য ওয়ার্ক, তাহলে প্রথমটা হচ্ছে সাবজেক্ট, তাহলে তারপরটা হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে এটাকে আমরা সহজে প্যাসিভ ভয়েসও করতে পারি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আই ডু দ্য ওয়ার্ক। এটা কি ধরনের সেন্টেন্স, একটা অ্যাক্টিভ সেন্টেন্স। যখন প্যাসিভ করবো তখন কি হয়ে যাবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। কারণ আমরা ভয়েসের ক্ষেত্রে পড়েছিলাম সাবজেক্ট অবজেক্ট হয়, অবজেক্টকে আবার কি করতে হয়, সাবজেক্টে রূপান্তর করতে হয়। সেই কারণে এখানে কি উপস্থিত, অবজেক্ট উপস্থিত। এই কারণে এই ভার্বটিকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সকর্ম ক্রিয়া, অর্থাৎ কর্মের সক্রিয়তা আছে কিংবা কর্মটি উপস্থিত। এখন যদি কোনো কারণে কর্মটি না থাকে তাহলে কিন্তু তার নাম কি হবে, অকর্ম বা ইনট্রানজিটিভ। এখন তোমাদের একটা বিষয়ে প্রশ্ন জাগতে পারে, আমরা কিন্তু অনেক সময় পড়লাম কি একটা সেন্টেন্সের গঠনে কি হয়, সাবজেক্ট হয়, তারপর কি হয়, ভার্ব হয়, আবার কি হয়, অবজেক্ট হয়। আসলে এই গঠনটা অ্যাবসলিউটলি রং। কেন রং একটু খেয়াল করো, এখানে প্রথমে কি হবে, সাবজেক্ট, তারপরে কি হবে, ভার্ব, তারপর হবে এক্সটেনশন। কি হবে, এক্সটেনশন। সবাই একটু মাথায় রাখবা, সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। আচ্ছা এখানে কেন অবজেক্ট না লিখে আমি এক্সটেনশন লিখলাম? অনেক বইয়ের মধ্যে কিন্তু অবজেক্ট লেখা আছে, যে বইগুলোর মধ্যে অবজেক্ট লেখা আছে অবশ্যই সেটা ভুল লিখছে, হবে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে হবে এক্সটেনশন। কারণ কি একটু খেয়াল করো, প্রথমে সাবজেক্ট হয় সবাই জানি, তারপরে ভার্ব হয়, তারপর এক্সটেনশন কেন হবে, কারণ এক্সটেনশনের জায়গায় দুইটা বিষয় হতে পারে, একটা হতে পারে অবজেক্ট, আরেকটা হতে পারে কমপ্লিমেন্টস। দেখো একটা হচ্ছে অবজেক্ট আর একটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট আর কমপ্লিমেন্ট বিষয়টা কি আমি একটু বুঝাই। অবজেক্ট হচ্ছে যাকে আমরা সহজে প্যাসিভ করতে পারি, আর কমপ্লিমেন্টকে সাধারণত প্যাসিভ করা যায় না, এটা একটা বেসিক তথ্য। আরেকটা বিষয় দেখো, কমপ্লিমেন্ট কি, সাবজেক্ট যা অবজেক্টও যদি তা হয়। যদি আমি বলি আই এম আ স্টুডেন্ট, STUDENT, এটাকে আসলে অবজেক্ট বলা যাবে না। অবজেক্টের জায়গায় যেটা বসে সাধারণত এক্সটেনশনে যে জায়গা বিষয়টা বসে, আই এম আ স্টুডেন্ট, তখন আমি যা, আ স্টুডেন্টটাও তা, অর্থাৎ আমি যে যা একটা শিক্ষার্থীও তা, আমি যে একটা শিক্ষকও তা। যদি এমন হয় আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ মেয়র সামথিং, আমি যা, অবজেক্টের জায়গায় যেটা বসছে তার নাম হচ্ছে কি হবে, কমপ্লিমেন্ট। মূলত এটা কিন্তু অবজেক্ট নয়, এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। যদি সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট একই হয় তখন কিন্তু তার নাম কি বলতে পারবো না, আমরা অবজেক্ট বলতে পারবো না। আবার একটা বিষয় খেয়াল করো, এটা কিন্তু কি করা যায় না, সাধারণত প্যাসিভ সেন্সে রূপান্তর করা যায় না। আই এম আ স্টুডেন্ট এটাকে কিন্তু তুমি চাইলেও প্যাসিভ করতে পারবে না, গতানুগতিক যে নিয়ম রয়েছে সেই নিয়মে। সেই কারণে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব এবং আ স্টুডেন্ট কি কমপ্লিমেন্ট। সেই কারণে আমরা বলতে পারি এই সেন্টেন্সের মধ্যে কি নেই, অবজেক্ট নেই। সেই কারণে এই সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স হবে, এটা হবে একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ অকর্মক্রিয়া, কারণ কর্মটা নেই বা অবজেক্ট নেই। এখানে অবজেক্টের পরিবর্তে কি আছে, কমপ্লিমেন্ট রয়েছে। সেই কারণে আই এম আ স্টুডেন্ট হবে কি একটা কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স, এখানে কিন্তু অবজেক্ট নেই। সেই কারণে এটা কি ধরনের ভার্ব হবে, ইনট্রানজিটিভ ভার্ব। আরেকটা উদাহরণ দেই তাহলে তোমরা বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমরা কি বললাম, যখন ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সকর্ম থাকবে, কর্মটি থাকবে বা অবজেক্ট থাকবে, তখন কিন্তু আমরা সহজে প্যাসিভ করতে পারবো। আর যখন কর্মটি থাকবে না তখন আমরা প্যাসিভ করতে পারবো না। দেখো আরেকটা উদাহরণ দেই,
হি লাভস, হি লাভস, সে হাসে। এখন এটা কিন্তু পরিপূর্ণ একটা সেন্টেন্স, সে হাসে আমরা বলতেই পারি। তখন কিন্তু এখানে কি নেই, অবজেক্ট নেই, সেই কারণে এটাকে কি ধরনের ভার্ব বলা হবে, এটাকে বলা হবে ইন্ট্রানজিটিভ ভার্ব। হি লাভস, আমরা তো স্বাভাবিকভাবে বলি সে হাসে, সে কাঁদে, সে নাচে, সে হাসে, সেই কারণে হি লাভস। এই লাভসটা কি ধরনের ভার্ব, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া, কারণ এই সেন্টেন্সের মধ্যে কি নাই, কোনো ধরনের কর্ম নেই। আরেকটা লাস্ট একটা উদাহরণ দিই, সবাই খেয়াল করো, আমরা এই উদাহরণটা কম বেশি সবাই জানি। দ্য সান রাইজেস রাইজেস ইন দ্য ইস্ট, ইন দ্য ইস্ট। দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তুমি কি চাইলে এই সেন্টেন্সকে কম ইন দ্য ইস্টকে প্রথমে এনে কি প্যাসিভ সেন্সে করতে পারবা, প্যাসিভ ভয়েস করতে পারবা না, সেই কারণে এই সেন্টেন্সের মধ্যে কি নেই, এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট নেই। এই দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা কি ধরনের সেন্টেন্স, এটি হবে ইনট্রানজিটিভ বা অকর্মযুক্ত একটি সেন্টেন্স, কারণ এটাকে তুমি চাইলেও প্যাসিভ ভয়েস করতে পারবে না, সেই কারণে এটা কি হবে, এটা হবে ইনট্রানজিটিভ যুক্ত একটি সেন্টেন্স। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কি করে, পূর্ব দিকে ওঠে। আশা করি এই আজকের এই ক্লাসটি করে তোমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, প্রিন্সিপাল, তারপর হচ্ছে অক্সিলারি, সব ধরনের ভার্বের যে গোলমাল থাকতো বা পেস লাগায় ফেলতো সে বিষয়টা ক্লিয়ার। ভালো লাগলে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।